Assalamu alaikum wa rahmatullah. Welcome from Kurigram Online Schools. I thanks to my teachers, respected teachers, my students, and who are associated with online schools. I give thanks all of them. Thank you very much. সবাইকে আজকের ক্লাস দেখার জন্য কুড়িগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহফুজা আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ, কুষ্টিয়া সিটি কলেজ, কুষ্টিয়া। মাই ডিয়ার লার্নার্স, তোমরা জানো যে বর্তমান করোনা পরিস্থিতির কারণে আসলে আমরা একটু মানসিকভাবে ভেঙে পড়েছি এবং আসলে স্টুডেন্টরা অনেকেই অনলাইন ক্লাস দেখছে না, ভিউ কম হচ্ছে, অনেক কিছু মনে হচ্ছে। আসলে এই করোনার কারণে আমরা মানসিকভাবে ভেঙে পড়ছি। কিন্তু বন্ধুরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, ভেঙে পড়া যাবে না। আমাদেরকে ডিটারমাইন্ড হয়ে এই পরিস্থিতি ফেস করতে হবে, তাছাড়া হবে না। আমরা চেষ্টা করে যাব। আমরা 1971 সালে বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা বীর জাতি, যোদ্ধার জাতি। আমরা ইচ্ছা করলে অসাধ্যকে সাধন করতে পারি। আমরা চেষ্টা করলে কিন্তু এই করোনা থেকেও আমরা বাঁচতে পারি। শুধুমাত্র আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা এবং ঘরে থাকা। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো শেয়ার করে দিবে অবশ্যই, তাহলে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা সবাই দেখতে পাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। টুডে নাও আই এম গোয়িং টু স্টার্ট মাই ক্লাসেস। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু, গত লাস্ট ক্লাসেস we discussed about passage narration rules. There we discussed about vocative case and adding many sentences in passage narration, actually how to add many sentences together, etc. All this we have discussed. Today I am going to start a new rules. Today I am going to discuss about some easy rules. Actually this easy rules is very easy, but this is very much important for us. আমরা এখানে খেয়াল করছি যে প্যাসেজ ন্যারেশনে যদি ইয়েস বা নো দিয়ে শুরু হয়, when passage narration is started with yes or no, yes এবং নো দিয়ে শুরু হলে আমরা জানি যে ইয়েস থাকলে অ্যাফার্মেটিভলি রিপ্লাইড। অনেকে আমরা লিখে থাকি যে হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আমরা একটু মডার্ন হব, আসলে এভাবে লিখবো না। আমরা অ্যাফার্মেটিভলি রিপ্লাইড, নো থাকলে নেগেটিভলি রিপ্লাইড, ইয়েস থাকলে বা ইয়েসের পরে যদি আরও সেন্টেন্স অ্যাড থাকে সেক্ষেত্রে অ্যাফার্মেটিভলি রিপ্লাইড দ্যাট, এবং নো থাকলে পারে সেক্ষেত্রে নেগেটিভলি রিপ্লাইড দ্যাট, এভাবে ইউজ করব। ওকে মাই ডিয়ার লার্নার্স, এখানে আমরা একটু খেয়াল করি যে ইয়েস এবং নো থাকলে, যেমন আমি একটা বাক্য এখানে লিখছি, then he said, he said, এখানে ইনভার্টেড কমার মধ্যে আছে ইয়েস। মাই ডিয়ার লার্নার্স, হি সেড ইয়েস এভাবে আছে। সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটা কীভাবে লিখব? সেক্ষেত্রে আমরা যেহেতু ইয়েস আছে তাহলে উই হ্যাভ টু ইউজ অ্যাফার্মেটিভলি রিপ্লাইড। তাহলে হি অ্যাফার্মেটিভলি রিপ্লাইড, আর যদি নো থাকে, যেমন এখানে যদি নো থাকতো ইয়েস না থেকে যদি নো থাকতো, সেক্ষেত্রে আমরা লিখতাম যে এখানে ধরো নো আছে, সেক্ষেত্রে আমরা এভাবে লিখব, হি নেগেটিভলি
ওকে মাই ডিয়ার লার্নার্স, অ্যাফার্মেটিভলি রিপ্লাইড এবং নেগেটিভলি রিপ্লাইড ইয়েস এবং নো থাকলে আমরা এভাবেই করতে পারি। আমি আরেকটি বাক্যতে যাচ্ছি। He said, এই বাক্যটা আমরা একটু লিখব। He said to me, yes, I want this. এখানে আমরা খেয়াল করি যে শুধু এখানে ইয়েস নেই, উই ফাইন্ড রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্সেস। এখানে রিপোর্টিং ভার্বের মধ্যে ইয়েসের পরে আই ওয়ান্ট দিস, মানে রিপোর্টিং ভার্বের পরে সাবজেক্ট প্লাস ভার্ব এবং এক্সটেনশন আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এখানে একইভাবেই করতে হবে, তবে একটু আলাদা ক্যাটাগরির। সেক্ষেত্রে আমরা করব যে he affirmatively replied that, এখানে আই আছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? হি। মাই ডিয়ার লার্নার্স, হি সাবজেক্টকে ফলো করবে। প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, হি ওয়ান্টেড দ্যাট। দিস থাকলে দ্যাট হয়। তাহলে আমরা এভাবে করতে পারি। অথবা আরেকটা বাক্য লিখছি। He told me I don't like you. He told me I don't like you. My dear learners, এখানেও তাই। সরি, এখানে একটা নো হবে। এখানে আমরা একটু খেয়াল করি যে হি টোল্ড মি নো আই ডোন্ট লাইক ইউ। একই ধরনের। ইয়েস থাকলে পরে আমরা জানি যে অ্যাফার্মেটিভলি রিপ্লাইড এবং নো থাকলে নেগেটিভলি রিপ্লাইড। সেক্ষেত্রে নো আই ডোন্ট লাইক ইউ, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এক্ষেত্রে আমরা হি নেগেটিভলি রিপ্লাইড দ্যাট, এখানে আই আছে, ফার্স্ট পারসন হি, ডু নট আছে ডিড নট, ডিডেন্ট, হি ডিডেন্ট লাইক মি। ওকে, তাহলে আমরা ইয়েস এবং নো থাকলে অ্যাফার্মেটিভলি রিপ্লাইড এবং নো থাকলে পারে নেগেটিভলি রিপ্লাইড, এই বিষয়গুলো আমরা সবসময় মাথায় রাখব। এবং আমি আরও কিছু বাক্য দেখাচ্ছি মাই ডিয়ার লার্নার্স, যে অতিরিক্ত অংশ যদি যোগ থাকে, ইয়েস নো থাকবে, সেক্ষেত্রে অতিরিক্ত অংশ যুক্ত থাকবে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? যেমন একটা বাক্য লিখছি, হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? সেড রাজন। হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? সেইড রাজন। এখানে রাজন বলছে যে তুমি কি কখনো কক্সেস বাজার গিয়েছিলে, সেটা বলতেছে। এবার আমরা পরবর্তী বাক্যে নো সেইড শিলা, এ ধরনের বাক্য থাকতে পারে যে নো সেইড শিলা। সেক্ষেত্রে আমরা বাক্য, এখানে বাক্য বিভিন্ন রকমের হতে পারে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, সব ধরনের হতে পারে। এই বাক্যটা এখানে আমরা খেয়াল করছি যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা হাউ টু সলভ ইট? সো ইন দিস ওয়ে, এখানে আমরা খেয়াল করি যে স্পিকারকে এবং লিসেনারকে, এখানে স্পিকার হচ্ছে রাজন, রাজন শিলাকে বলছে, সেক্ষেত্রে স্পিকার হচ্ছে রাজন। সেক্ষেত্রে এখানে স্পিকার রাজন, রাজন, এখানে আমরা খেয়াল করি রাজন আস্কড শিলা,
রাজন আস্কড শিলা। এবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ইফ ব্যবহার করব। ইফ ইউ বলতে এখানে শিলাকে বোঝাচ্ছে। সবসময় অবজেক্ট ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, তাহলে এখানে লিসেনার হচ্ছে শিলা আর রাজন হচ্ছে স্পিকার অফ দ্য সেন্টেন্সেস। সো ইফ শি, ইউ হ্যাভ আছে, সেক্ষেত্রে আমরা হ্যাড বিন। ইফ শি হ্যাড বিন, if she had ever been to Cox's Bazar, if she had ever been to Cox's Bazar. ওকে, আমরা এতটুকু শেষ করলাম। এবার আসছে নো সেড শিলা। এখানে খেয়াল করি যে নো সেড শিলা, এখানে কে বলছে? শিলা বলছে কাকে? রাজনকে। তাহলে এখানে শিলা হচ্ছে স্পিকার আর রাজন হচ্ছে লিসেনার। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা লিখব শিলা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। শিলা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ওকে মাই ডিয়ার লার্নার্স, আমরা স্পিকার, লিসেনার এবং এগুলো সবই বুঝতে হবে। আমরা প্যাসেজ নারেশন করার সময় সবসময় খেয়াল করব যে যেমন এখানে রাজন, শিলা, কে কাকে বলছে, এই বিষয়গুলো কিন্তু ইট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশনের ক্ষেত্রে উই হ্যাভ টু বেয়ার ইন মাইন্ড যে স্পিকার এবং লিসেনার এই বিষয়টি যদি ইফ উই ডোন্ট আইডেন্টিফাই উই ক্যান সলভ দ্য প্যাসেজ। সো I think this is very much important for you. Okay, now I am going to next sentences. আমি একটু উদাহরণের মাধ্যমে করাচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা আসলে ক্লাসগুলো ভালো করে বুঝতে পারো। না হলে আসলে সমস্যা। ন্যারেশনটা একটু টাফ, তারপরেও চেষ্টা করব যে আরেকটি বাক্য আমি লিখছি যে এই বাক্যটা একটু বড়। হ্যাভ ইউ ever been to, প্রায় একই ধরনের কিন্তু একটু আলাদা। হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? said করিম। এখানে আসছে নো I never go there. No, I have never gone there. No, I have never gone there. না, আমি সেখানে কখনো যাইনি। No, I have not said শাইলা। সরি, said, একটু নাম চেঞ্জ করে দিই, said রীতা। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে বাক্য যেটা পেয়েছি, হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? সেট করিম। করিম বলছে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এখানে রীতা বলছে যে নো আই হ্যাভ নেভার গান দেয়ার, আমি কখনো সেখানে যাইনি। এবার পরবর্তী আরেকটা বাক্য লিখছি, বাট আই লং ফর visiting the place. My dear learners, আজকে খেয়াল করো যে এখানে কিন্তু শুধু নো উল্লেখ করে এটা বাক্যটা শেষ হয়নি, নোর পরেও কিন্তু এখানে আরও কিছু অংশ অ্যাটাচ আছে। এবার আমাকে খেয়াল করতে হবে, তোমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে এখানে স্পিকার কোনটা, লিসেনার কোনটা। এখানে এই এতগুলো বাক্যের মধ্যে আসলে কে কাকে বলছে, ইয়েস নো আছে, ঠিক আছে, কিন্তু এখানে স্পিকার বা লিসেনারকে ঠিক করা বা স্পিকার বা লিসেনার কি বলছে সেটা কিন্তু অবশ্যই। যেমন হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? করিম বলছে যে তুমি কি কখনো কক্সেস বাজার গিয়েছো? নো আই হ্যাভ নেভার গান দেয়ার। সেড রীতা। রীতা বলতেছে যে না, আমি কখনোই যাই নাই। তারপর আবার বলছে বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস। এটা কি? এটা কে বলছে? এটা অবশ্যই রীতা বলছে।
তার মানে এখানে বলছি যে প্রথম বাক্যটাতে লিসেনার হচ্ছে রীতা এবং স্পিকার হচ্ছে করিম, এবং দ্বিতীয় যে দুইটা বাক্য আছে, সেকেন্ড যে টু সেন্টেন্সেস আর দেয়ার, হেয়ার লিসেনার ইজ করিম অ্যান্ড স্পিকার ইজ রীতা। ওকে, সো আই উইল সলভ দিস। তাহলে এবার আমরা কিভাবে করব একটু দেখাই তোমাদের। তাহলে এখানে আমরা করি করিম, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আগের নিয়মেই করিম আস্কড রীতা। আমরা স্পিকার লিসেনার যেহেতু উই আইডেন্টিফাই স্পিকার অ্যান্ড লিসেনার, সো উই হ্যাভ টু রাইট ইট। সো করিম আস্কড রীতা ইফ, ইউ বলতে রীতাকে বোঝাচ্ছে, শি হ্যাড, হ্যাভ আছে, সো উই হ্যাভ টু চেঞ্জ হ্যাড, এভার বিন টু কক্সেস বাজার। আমরা এতটুকু বুঝেছি মনে হয়। এবার আমরা আসি নো। এখানে খেয়াল করি যে নোর পরে এক্সট্রা সেন্টেন্স আছে। নোর পরে যদি এক্সট্রা সেন্টেন্স থাকে, এখানে কে বলছে? রীতা। তাহলে রীতা নেগেটিভলি রিপ্লাইড দ্যাট, এভাবে হবে রীতা নেগেটিভলি। এখানে নোর পরে বা ইয়েসের পরে, এখানে আমরা একটু খেয়াল করি যে ইয়েসের পরে যদি এক্সট্রা আরও সেন্টেন্স থাকে সেক্ষেত্রে অ্যাফার্মেটিভলি রিপ্লাইড দ্যাট, বা নো থাকলে নেগেটিভলি রিপ্লাইড দ্যাটের পরে যে অ্যাসার্টিভ থাকতে পারে, ইন্টারোগেটিভ থাকতে পারে বা ইম্পারেটিভ হতে পারে, সেক্ষেত্রে আমরা উই হ্যাভ টু সলভ। তাহলে এখানে রীতা, এখানে যেহেতু নো আছে, সো নেগেটিভলি রিপ্লাইড দ্যাট। এবার আমরা এই সেন্টেন্সটাকে ধরবো, আই হ্যাভ নেভার গান দেয়ার। এখানে আই বলতে কাকে বোঝাচ্ছে মাই ডিয়ার লার্নার্স? বলো তোমরা, আই বলতে কাকে বোঝাচ্ছে? রীতা। এখানে রীতা হচ্ছে স্পিকার আর লিসেনার হচ্ছে করিম, সেক্ষেত্রে শি। তারপরে হ্যাভ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। শি হ্যাড নেভার gone there. She had never gone there. She had never gone there. Okay, my dear learners? তাহলে আমরা দ্বিতীয় অংশ পর্যন্ত করেছি। এবার we have at least one sentences. So, but I long for visiting the place. এখানে যেহেতু একই জন বলছে, রীতাই বলছে, রীতা স্পিকার, তাহলে এখানে আমরা জানি যে ন্যারেশন করার ক্ষেত্রে একটা সিরিয়াল আছে, সেই সিরিয়ালটা মেনটেন করে আমাদেরকে করতে হবে। সেই সিরিয়ালটা কি আমরা একটু দেখি। যেমন সেটা যে সেন্টেন্সই থাকুক, প্রথমে অ্যান্ড অলসো, এগেন অলসো, ফাইনালি অলসো, ফাইনালি, এগেন অলসো, সরি এগেন, অ্যান্ড অলসো, অ্যান্ড অলসো এগেন, অ্যান্ড লাস্টে হবে ফাইনালি। ওকে মাই ডিয়ার লার্নার্স, তাহলে এই নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে। তাহলে এখানে যেহেতু কোনটা যে কাজ করতেছে এটা, আচ্ছা, এখানে যেহেতু আমাদের শুকনা কাপড় আনো, শুকনা কাপড় রান্নাতে করতে একটু শুকনা কাপড় আনো, শুকনা কাপড়। তাহলে এখানে খেয়াল করি যে অ্যান্ড অলসো, এগেন অলসো, ফাইনালি, এগুলো আমাদেরকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে লাস্টের সেন্টেন্সটা যেহেতু নো দিয়ে আমরা যে বাক্যটা করেছি সেখানে নেগেটিভলি রিপ্লাইড দিয়ে করেছি, সেক্ষেত্রে এরপরে মাত্র একটি বাক্য আমাদেরকে অ্যাড করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি অ্যান্ড said yes, it's okay. And
said that, কারণ আমরা এখানে এই অ্যান্ড ইউজ করবো বা অ্যান্ড অলসো ইউজ করবো এই সিরিয়ালে, সেক্ষেত্রে প্রথম যেহেতু আছে সেক্ষেত্রে ফার্স্ট সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড সেইড দ্যাট, এখানে আয়ের পরিবর্তে আমরা লিখব সাবজেক্ট থার্ড পারসন, এখানে রিতা, সেক্ষেত্রে শি, এখানে লং ভার্ব সেটাকে ফার্স্ট ফর্ম করলে হয় লংড ফর ভিজিটিং দ্য প্লেস। ওকে মাই ডিয়ার লার্নার্স, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এই বাক্যটা আরেকটু অ্যানালাইসিসে যাচ্ছি, সেটা হচ্ছে যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার। করিম বলছে তুমি কি কখনো কক্সেস বাজার গিয়েছ? তখন রিতা বলছে নো আই হ্যাভ নেভার গান দেয়ার, আমি কখনো সেখানে যাই নাই, বাট আই লং ফর ভিজিটিং দেয়ার বা আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, এভাবে বলছে। তখন কিন্তু আমরা প্রথম বাক্যে নো, প্রথমে আমরা যেটা করেছি যে করিম আস্কড রিতা ইফ শি হ্যাড এভার বিন টু কক্সেস বাজার, দেন এখানে যেহেতু নো আছে রিতা নেগেটিভলি রিপ্লাইড দ্যাট শি হ্যাড নেভার গান দেয়ার, এবং লাস্টের সেন্টেন্সটা আমরা যেহেতু ওইভাবে করেছি এবং পরবর্তী বাক্য অ্যান্ড সেইড, সেক্ষেত্রে অ্যান্ড সেইড দ্যাট শি লং ফর ভিজিটিং দ্য প্লেস। ওকে, এবার আমি পরবর্তী বাক্যে আসি। আমরা জানি যে ইয়েস নো থাকলে পারে বাক্যগুলো ইয়েস থাকলে অ্যাফার্মেটিভলি রিপ্লাইড এবং নো থাকলে নেগেটিভলি রিপ্লাইড, এভাবে করতে হয়। কিন্তু ইয়েস এবং নো, এবার আমরা আসি যে ইয়েস এবং নোর ক্ষেত্রে প্রশ্নের উত্তর হিসাবে আসবে না। যখন ইয়েস এবং নো শুধুমাত্র প্রশ্নের অ্যান্সার হিসেবে আসবে না, বরং সেটা অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি করবে, সেক্ষেত্রে রুলসটা একটু ভিন্ন হবে। প্রশ্নের অ্যান্সার হিসাবে আসবে না ইয়েস এবং নো, বিবৃতির সাথে এটা সম্মতি বা অসম্মতি হিসাবে আসবে। সেক্ষেত্রে আমরা ইয়েস এবং নো কিভাবে করব সেটা আজকে আমি তোমাদের দেখাবো। মাই ডিয়ার লার্নার্স, সেক্ষেত্রে আমরা যেমন এতক্ষণ আমরা করেছি যে ইয়েস বা নো, কোশ্চেন্স বলছে প্যাসেজ নারেশনে ইয়েস এবং নো উত্তর হিসাবে ইয়েস নো করেছি, কিন্তু কোনো কথা বা বিবৃতি দেওয়া হয়েছে এবং বিবৃতির ক্ষেত্রে সম্মতি বা অসম্মতি জ্ঞাপন, সেক্ষেত্রে আমরা ইয়েস এবং নো, যেমন সম্মতির ক্ষেত্রে আমরা অ্যাগ্রিড, নোর ক্ষেত্রে অসম্মতির ক্ষেত্রে ডিসঅ্যাগ্রিড বা ডিনাইড মানে অস্বীকার করা। তাহলে এখানে ইয়েস নো দ্বারা কোশ্চেন মানে প্রশ্নের উত্তর বোঝাবে না, এখানে ইয়েস নো দিয়ে সম্মতি বা অসম্মতি, এখানে ইয়েস নো দিয়ে সম্মতি বা অসম্মতি বোঝাবে। মাই ডিয়ার লার্নার্স, সেক্ষেত্রে আমরা ইয়েস এবং নো কিভাবে করব সেটা একটু দেখব। যেমন হি সেড টু মি, what a nice picture it is. It is an exclamatory sentence. He said to me, what a nice picture it is. পরবর্তী সেন্টেন্সে আমরা এখানে খেয়াল করি যে হি সেড টু মি হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, আমরা খেয়াল করছি, এবং ইয়েস ইট ইজ অ্যামেজিং, ইয়েস ইট ইজ অ্যামেজিং। সেক্ষেত্রে মা কিন্তু আমাকে বলছে যে দেখো কি সুন্দর পিকচার, তখন এখানে অ্যান্সারে আসছে যে ইয়েস ইট ইজ অ্যামেজিং। সেক্ষেত্রে এখানে অ্যামেজিং এখানে কোনো বিবৃতি বোঝাচ্ছে বা সম্মতি বা অসম্মতি বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে ইয়েস নোর পরিবর্তে রিপ্লাইড ইন নেগেটিভলি রিপ্লাইড বা অ্যাফার্মেটিভলি রিপ্লাইড না দিয়ে অ্যাগ্রিড বা ডিসঅ্যাগ্রিড
সেক্ষেত্রে আমরা এইভাবে করব। তাহলে আমরা একটু করি। এক্ষেত্রে খেয়াল করি, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, কি সুন্দর পিকচার। এখানে আমরা হি এক্সক্লেমড অথবা এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড ইন ডিলাইট এগুলো ইউজ করতে পারি। যেমন রিপোর্টিং ভার্ব হিসাবে এক্সক্লেমড ইন ডিলাইট ইউজ করতে পারি। সেক্ষেত্রে হি এক্সক্লেমড ইন ডিলাইট, এখানে অবজেক্ট ব্যবহার হবে না, মনে আছে তোমাদের? অবজেক্ট ব্যবহার হয় না। দ্যাট আর অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন আমরা প্যাসেজ ন্যারেশনে চলে যাব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখন কিন্তু ইট উড বি অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এখানে আমরা ইট হচ্ছে সাবজেক্ট ধরব। ইট ওয়াজ এ ভেরি, এখানে ভেরি নাইস পিকচার। এতটুকু আমরা করলাম মাই ডিয়ার লার্নার্স। এরপরে আমরা আসব যে পরের অংশে যাব। ইয়েস ইট ইজ অ্যামেজিং। সেক্ষেত্রে ইয়েস ইট ইজ অ্যামেজিং এই কথাটা কে বলছে? মা যেহেতু বলছে যে হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, মা বলছে যে পিকচারটা অনেক সুন্দর, সেক্ষেত্রে এই কথাটা অবশ্যই আমি বলছি। মা তার সন্তানকে বলছে, এখানে মা এবং সন্তানের রিলেশন। সেক্ষেত্রে আই অ্যাগ্রিড, সেক্ষেত্রে ভার্ব হিসাবে অ্যাগ্রিড। আই অ্যাগ্রিড and said that, যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট ইজ অ্যামেজিং, সো I agreed and said that it was amazing. ওকে মাই ডিয়ার লার্নার্স, তাহলে আমরা বুঝতে পেরেছি যে ইয়েস নো দিয়ে যদি প্রশ্নের উত্তর না বুঝিয়ে সেক্ষেত্রে কোনো সেন্টেন্সের বিবৃতি প্রদানের ক্ষেত্রে মতামত দিতে বলে বা অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি করতে বলে, সেক্ষেত্রে অ্যাগ্রিড বা ডিসঅ্যাগ্রিড, ইয়েস এবং নোর ক্ষেত্রে। এবং এই বাক্যটা যেটা করেছি যে হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, ইয়েস ইট ইজ অ্যামেজিং, মা বলছে যে পিকচারটা অনেক সুন্দর, তখন আমি বললাম যে এটা অনেক সুন্দর বা অ্যামেজিং বা অসাধারণ। সেক্ষেত্রে কিন্তু বাক্যটা এভাবে করতে হবে। এবং সেক্ষেত্রে পরবর্তী বাক্যে আই অ্যাগ্রিড, এখানে ইয়েসের পরিবর্তে আমরা অ্যাগ্রিড ব্যবহার করেছি, এবং অ্যান্ড দিয়ে সেইড দ্যাট, যেহেতু প্রথম বাক্য সেক্ষেত্রে অ্যান্ড সেইড দ্যাট ইট ওয়াজ অ্যামেজিং। আর সবসময় আমরা খেয়াল করব যে অ্যান্ড অলসো এগুলো কিন্তু অবশ্যই এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, না হলে কিন্তু ফাইনালি প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এই সিকোয়েন্সটা অবশ্যই মেনটেন করতে হবে। আর এই সিকোয়েন্সটা যদি আমরা মেনটেন না করি তাহলে কিন্তু প্যাসেজ ন্যারেশন হবে না, কারেক্ট হবে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার আমরা আসি পরবর্তী রুলসে। আজকে একটু সহজ রুলগুলোই তোমাদের সাথে আলোচনা করব। প্যাসেজ ন্যারেশন উইথ থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, রিপোর্টেড স্পিচ যদি থ্যাংক ইউ এবং কংগ্রাচুলেশন এগুলো দিয়ে প্যাসেজ ন্যারেশন শুরু হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে আমরা প্যাসেজ ন্যারেশন করতে গেলে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস অবজেক্ট, সেক্ষেত্রে এখানে আছে থ্যাংক ইউ, রিপোর্টেড স্পিচ আছে থ্যাংক ইউ, এভাবে ন্যারেশনটা সাজানো আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি?
তাহলে সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট, বা আরেকটা যে জিনিস সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস অবজেক্ট। এখানে যদি থাকে কংগ্রাচুলেশনস, কেউ কাউকে সম্বর্ধনা দিচ্ছে বা শুভেচ্ছা জানাচ্ছে, যেমন কেউ সেরা হলে শিক্ষক বাতায়নে যেমন প্রত্যেক সপ্তাহে প্রতি পাক্ষিক সেরা হয় বা সেরা নেতৃত্ব হয়, সেক্ষেত্রে আমরা সবাইকে কী করি, কংগ্রাচুলেশনস জানাই বা কংগ্রাচুলেশনস ম্যাম, এভাবে আমরা জানিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে কিভাবে করব, তাহলে এখানে আছে কংগ্রাচুলেশন, তাহলে এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব কংগ্রাচুলেটেড প্লাস অবজেক্ট। ওকে মাই ডিয়ার লার্নার্স, আমি একটা বাক্য লিখছি। He said to me, thank you very much. Thank you very much. He said to me, সে আমাকে বলল যে থ্যাংক ইউ ভেরি মাচ, মানে তোমাকে অনেক ধন্যবাদ। সেক্ষেত্রে আমরা কিভাবে করব, হি সেড টুর পরিবর্তে আমরা রিপোর্টিং ভার্ব থ্যাঙ্ক বসাবো এখানে। হি থ্যাঙ্কড মি, এখানে ইউ আছে তাহলে মি মাছ। আর আমরা সবসময় পার্সন বসানোর ক্ষেত্রে উই হ্যাভ টু বি ভেরি মাচ কশাস অ্যাবাউট পার্সন, পুট পার্সন, বিকজ ইউ নো পার্সন ঠিক না হলে কিন্তু ন্যারেশন সঠিক হবে না। এই জন্য আমাদের প্যাসেজ ন্যারেশন করতে গেলে পার্সনের বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। আরেকটি বাক্য লিখছি। হি টোল্ড সামিয়া, সে সামিয়াকে বলল কংগ্রাচুলেশনস ফর ইয়োর ব্রিলিয়ান্ট রেজাল্ট, ফর ইয়োর ব্রিলিয়ান্ট রেজাল্ট। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানেও থ্যাঙ্ক বা কংগ্রাচুলেশন এগুলো থাকলে আমরা বাক্যটা কিভাবে করব, সেক্ষেত্রে কংগ্রাচুলেটকে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ধরব। আমরা বলেছি যে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের প্যাশন অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভার্ব এখানে বসবে। এখানে রিপোর্টেড স্পিচে কংগ্রাচুলেশন আছে, তাহলে হি কংগ্রাচুলেটেড, টোল উঠে যাবে, হি কংগ্রাচুলেটেড সামিয়া ফর, এখানে ইয়োর এতটুকু উঠে গেল। এবার ফর ইয়োর বলতে কাকে বোঝাচ্ছে, যেমন ইউ থেকে ইয়োর, সেক্ষেত্রে পসেসিভ ফর্ম, তাহলে সামিরার ক্ষেত্রে আমরা কি বসাতে পারি, হার বসাতে পারি, হার্স বসাতে পারি, সেক্ষেত্রে হার। ফর হার এখানে ব্রিলিয়ান্ট রেজাল্ট যেটা আছে সেটাই বসিয়ে দিলাম। মাই ডিয়ার লার্নার্স, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তোমরা বুঝতে পারছো কি না প্লিজ কমেন্টে জানাবে। ফর হার ব্রিলিয়ান্ট রেজাল্ট। সো তাহলে আমরা মোটামুটি মনে হয় বুঝতে পেরেছি যে এভাবে যদি কংগ্রাচুলেশন ফর ইয়োর ব্রিলিয়ান্ট রেজাল্ট বা কংগ্রাচুলেশন ফর ইয়োর সাকসেস এরকম অনেক বাক্য আমরা লিখতে পারি বা বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু এভাবেই আমাদেরকে ন্যারেশন করতে হবে। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে যখন থ্যাঙ্ক বা রিপোর্টেড স্পিচে যখন থ্যাংক ইউ বা কংগ্রাচুলেশন এগুলো থাকবে, সেক্ষেত্রে আমরা কংগ্রাচুলেশনস বা থ্যাঙ্ক এগুলোকে রিপোর্টিং ভার্ব হিসেবে ধরে আমরা বাক্যটা করে ফেলব। এবার আসি, কিছু বাক্য আছে, কিছু সেন্টেন্স আছে দেখে মনে হচ্ছে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু লাস্টে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক আছে। মানে বাক্যটা হচ্ছে যেমন ইউ ডিড ইট, এটা একটা বাক্য, এটাকে যদি আমি প্রশ্নবোধক চিহ্ন দিই তাহলে বাক্যটা কি হচ্ছে, এই বাক্যটা কিন্তু দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু
এই বাক্যটাকে যখন ন্যারেশনের রুলসের মধ্যে ফেলছি তখন কিন্তু এটা কিন্তু তখন আর অ্যাসার্টিভ থাকছে না, তখন কিন্তু সেটা ইন্টারোগেটিভ। এই ধরনের একটি বাক্য আমি আজকে কিভাবে ন্যারেশন করতে হয়, আজকেই তোমাদের মোটামুটি ন্যারেশনের রুলসগুলো আমি শেষ করে দেব। নেক্সট ডে থেকে আই উইল গো ফর প্র্যাকটিস, ন্যারেশনের প্র্যাকটিসে চলে যাব। তো এই বাক্যটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি, যেমন হি সেড টু মি, হি সেড টু মি কত বাজে, মানে আচ্ছা, ইউ ডিড ইট, হি সেড টু মি ইউ ডিড ইট, মানে প্রশ্ন ছুড়ে দিয়েছে, হ্যাঁ তুমি এটা করেছো, তুমিই এটা করেছো, ইউ ডিড ইট। এই ধরনের কথা যদি কেউ বলে, উই আর বিং সারপ্রাইজ, মানে আমরা সারপ্রাইজড হয়ে যাই বা আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই, তাই না বন্ধুরা? সেক্ষেত্রে সারপ্রাইজ, সেক্ষেত্রে আমরা এই বাক্যটা এইভাবেই করতে পারি, বিং সারপ্রাইজড। এই বাক্যটা বিং সারপ্রাইজ দিয়ে করতে হবে, বিং সারপ্রাইজড হি, যেহেতু প্রশ্নবোধক, নোট অফ ইন্টারগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন, সেক্ষেত্রে ইন্টারগেটিভস ওয়েতে, ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশনের ওয়েতেই আমাদেরকে কিন্তু মাই ডিয়ার লার্নার্স এটা করতে হবে। সেক্ষেত্রে হি আস্কড মি, সেইটুর পরিবর্তে আস্কড মি, ইফ ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা ইফ ব্যবহার করি, ইয়েস নোর ক্ষেত্রে ইফ, এবং ডাব্লিউএস এর ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন সেন্টেন্স ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করি, এক্ষেত্রে ইফ। এখানে ইউ আছে, তাহলে কি হবে আই, ডিড আছে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট হ্যাড ডান, আই হ্যাড ডান ইট। ওকে, উই হ্যাভ সলভ মাই ডিয়ার লার্নার্স। তাহলে তোমরা বুঝতে পারছো যে হি সেড টু মি, হি বিং সারপ্রাইজড, হি আস্কড মি ইফ আই হ্যাড ডান ইট। আরেকটা বাক্য লিখি একই ধরনের। আমরা বাক্যগুলো একটু প্র্যাকটিস করলে কি হবে, ন্যারেশনগুলো আসলে ভালোভাবে ব্রেনের মধ্যে ঢুকবে। যেমন রানা সেড টু মালা, রানা সেড টু মালা, রানা সেড টু মালা। এখানে আমরা লিখছি ইউ নো হিম বা ইউ নিউ হিম। ইউ নিউ হিম, তুমি তাকে জানতে, প্রশ্ন ছুড়ে দিয়েছি, মানে এখানে সারপ্রাইজ বোঝাচ্ছে, হ্যাঁ তুমি তাকে জানতে। রানা জোর দিয়ে তাকে বলছে যে ইউ নিউ হিম, তাহলে এখানেও আমরা হবে বিং সারপ্রাইজড, একই ক্যাটাগরির সেন্টেন্স। সো উই হ্যাভ টু সলভ ইন দ্য সেম ওয়ে, বিং সারপ্রাইজড রানা আস্কড, যেহেতু নোট অফ ইন্টারগেশন, সেক্ষেত্রে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের ওয়েতে আমরা ন্যারেশন উই হ্যাভ টু সলভ। সো মাই ডিয়ার লার্নার্স, তোমাদের কি ডু আন্ডারস্ট্যান্ড, তোমরা কি বুঝতে পারছো? রানা আস্কড মালা ইফ, এখানে মালা বলতে ইউ সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করছে, সেক্ষেত্রে সেকেন্ড পার্সন, ইফ সেকেন্ড পার্সন ইজ ফলোইং দ্য অবজেক্ট, সেক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট কী হবে, মালা, শি she knew, had known, had known past participle form কি, v3 form, know, knew, এটা হচ্ছে past form, আর known হচ্ছে past participle form। she had known him, এটা ঠিক আছে। ওকে মাই ডিয়ার লার্নার্স, তাহলে আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি যে কিভাবে আসলে কোনো বাক্যে কাউকে চিনি না এই ধরনের সারপ্রাইজ বা প্রশ্ন ছুড়ে দিলে সেক্ষেত্রে আমরা বিং সারপ্রাইজড এটা দিয়ে আমরা বাক্যগুলো করব। এবার আরেকটি নিয়মে আসছি যে রিপোর্টিং ভার্বের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে বাক্যের শেষে, সেক্ষেত্রে এই প্রেজেন্ট পার্টিসিপলটার আমরা কি করব, হোয়াট টু ডু, অতিরিক্ত, এবং সেখানে স্যার, ম্যাডাম, ব্রাদার্স এভাবে সম্বোধন করা আছে। আমরা কিন্তু গত ক্লাসে করেছিলাম এগুলো, তারপর আজকে একটু মনে করিয়ে দিই তোমাদের। সেক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে বাক্যটা আমরা কিভাবে করব।
বাক্যটা আমি লিখছি, ম্যাডাম প্লিজ গিভ মি, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। আই থিঙ্ক ইফ ইউ প্র্যাকটিস ইট ইউ উইল ডু বেটার। এগেন অ্যান্ড এগেন প্র্যাকটিস। ন্যারেশনে পাঁচের মধ্যে 5 নাম্বার পাওয়া একটু কঠিন, মানে ন্যারেশনের অনেকগুলো রুলস এবং এই রুলসগুলো খেয়াল রাখা একটু সমস্যা। তারপরেও বারবার ইফ উই প্র্যাকটিস ইট, আমার সিটি কলেজের যারা স্টুডেন্ট তাদেরকে বলবো যে তোমাদের কাছে ন্যারেশন সহজ হয়ে যাবে যদি তোমরা প্র্যাকটিস করো। ম্যাডাম প্লিজ গিভ মি ইয়োর লাগেজ। এখানে ইনভার্টেড কমা, এখানে কমা, সেইড দ্য ড্রাইভার, সেইড দ্য ড্রাইভার, ড্রাইভার বলল। এখানে লুকিং অ্যাট মাই হ্যান্ড। ওকে মাই ডিয়ার লার্নার্স, এখানে আমরা খেয়াল করতেছি যে রিপোর্টিং ভার্ব, এখানে এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। ম্যাডাম প্লিজ গিভ মি ইয়োর লাগেজ, এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আর সেইড দ্য ড্রাইভার, এটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, ড্রাইভার হচ্ছে সাবজেক্ট। এবং এইটুকু বাদেও দেয়ার আদার পার্টস, এখানে খেয়াল করি কিছু ফ্রেজ আছে। উই সি সাম ফ্রেজেস। লুকিং অ্যাট মাই হ্যান্ড, এটা হচ্ছে লুকিং অ্যাট মাই হ্যান্ড, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপলটা কি, সেটাও তো একটু জানা দরকার আছে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু ভার্ব প্লাস আইএনজিকে জিরান্ড বলা হয়, কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যখন হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। এখানে লুকিং অ্যাট মাই হ্যান্ড, এখানে লুকিং অ্যাট মাই হ্যান্ড বলতে এই ব্যক্তির ক্ষেত্রে মডিফাই করছে, মানে ব্যক্তিকে মডিফাই করছে, সেক্ষেত্রে নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে এই লুকিংটা। সেক্ষেত্রে এই লুকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এখানে ভার্ব প্লাস আইএনজি হলেই যে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে তা না, সেটার জিরান্ড হতে পারে। যেমন ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, একটু অন্যদিকে চলে গেলাম। ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, এটা হচ্ছে জিরান্ড, কারণ এটা হচ্ছে ওয়াকিং জিরান্ড বা নাউন, এটা হচ্ছে নাউন। জিরান্ড প্রেজেন্ট ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করবে সেটাকে বলা হয় জিরান্ড, কিন্তু ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেক্ষেত্রে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে আমরা এই বিষয়টা মনে হয় একটু উই আর ক্লিয়ার ফ্রম দিস এক্সাম্পলস। ওকে মাই ডিয়ার লার্নার্স, সো এখন আমরা যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে, রিপোর্টিং ভার্বের সাথে এক্সট্রা অংশ হিসেবে ফ্রেজ হিসাবে আছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাকে বসিয়ে দেব, প্রথমে নিয়ে আসবো। আর কি বাক্যের ফার্স্টে উই হ্যাভ টু অ্যাড ইন ফার্স্ট অফ দ্য সেন্টেন্সেস লুকিং অ্যাট মাই হ্যান্ড দি ড্রাইভার, এখানে কমা দিব। এখানে যেহেতু ম্যাডাম আছে, ম্যাডাম থাকলে পারে এখানে আমরা কিভাবে করব, দি ড্রাইভার অ্যাড্রেস মি, আমরা জানি যে অ্যাড্রেস দিয়ে করতে হয়, অ্যাড্রেসিং অ্যাজ এইভাবে করতে হয়, আমরা প্রথম দিকে করেছিলাম যে অ্যাড্রেসিং অ্যাজ বা অ্যাড্রেসড অ্যাজ, তাহলে এভাবে লিখব যে দি ড্রাইভার অ্যাড্রেসড অ্যাজ ম্যাডাম। তাহলে আমরা এখানে খেয়াল করলাম যে দি ড্রাইভার অ্যাড্রেসড অ্যাট ম্যাডাম লুকিং অ্যাট মাই হ্যান্ড, প্রেজেন্ট পার্টিসিপল বসিয়ে দিলাম, এবং রিপোর্টিং ভার্ব দি ড্রাইভার অ্যাড্রেসড, সরি এখানে একটা মি বসাতে হবে,
ন্যারেশন কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে, না হলে সমস্যা হবে। আমি কিন্তু এই ন্যারেশনের রুলসগুলো একটু টাফ বা একটু কঠিন, একটু চোখ কান খোলা রেখে করতে হবে। অ্যাড্রেসড মি অ্যাজ ম্যাডাম, ম্যাডাম হিসাবে সম্বোধন করছে। এবার আমরা খেয়াল করি, প্লিজ গিভ মি ইয়োর লাগেজ। তাহলে এখানে প্লিজ বলতে কি বোঝাচ্ছে? ম্যাডাম দিয়ে কিন্তু আমরা করে ফেলেছি, যেমন ইয়েস নো দিয়ে করেছি ঠিক সেরকমভাবে আমরা কিন্তু ম্যাডাম দিয়েও করেছি। যেমন নেগেটিভলি রিপ্লাইড বা অ্যাফার্মেটিভলি রিপ্লাইড আমরা বসাই, ঠিক সেরকমভাবে ম্যাডামটাকেও করে ফেললাম আমরা। তাহলে দি ড্রাইভার অ্যাড্রেসড মি অ্যাজ ম্যাডাম অ্যান্ড দিতে হবে, যেহেতু পরের অংশে চলে যাচ্ছি, কারণ আমরা প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে সিকোয়েন্সটা অ্যান্ড অলসো এভাবে করতে হয় সিকোয়েন্সগুলো, বা এগেন অলসো, এগেন, বা ফাইনালি, লাস্টেরটা থাকলে ফাইনালি। এই সিকোয়েন্সটা ফলো না করলে কিন্তু প্যাসেজ ন্যারেশনে সব ভুল হয়ে যাবে। এই জন্য মাই ডিয়ার লার্নার্স, এটা মাথার মধ্যে একদম গেঁথে নাও। অ্যান্ড যেহেতু প্লিজ বলছে সেহেতু রিকোয়েস্টেড, অ্যান্ড রিকোয়েস্টেডের পরে টু, রিকোয়েস্টেড টু গিভ। এখানে মি আছে, তাহলে মির পরিবর্তে আমরা কি বসাবো? এখানে রিকোয়েস্টেড টু গিভ হিম, এখানে কাকে বলতেছে? তাহলে সেক্ষেত্রে আমরা হিম বসাবো, ড্রাইভার। এখানে ইয়োর লাগেজ, মাই লাগেজ হবে, যেহেতু আমার নিজের লাগেজ। এখানে ম্যাডাম নিজে, এখানে মাইটা হচ্ছে ম্যাডাম এবং হিমটা হচ্ছে ড্রাইভার, সেক্ষেত্রে মাই লাগেজ। এখানে ইয়োরের জায়গায় আমরা মাই লাগেজ বসাবো। বন্ধুরা বুঝতে পারছো কিনা? একটু জটিল ন্যারেশনটা, যে প্রথমে ম্যাডাম দিয়ে সম্বোধন করছে এবং লাস্টের দিকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আছে। সেক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাকে সামনে নিয়ে, যেহেতু ম্যাডামটাকে আগে সলভ করতে হবে অ্যাড্রেসিং অ্যাজ, সেক্ষেত্রে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে করতে হবে দি ড্রাইভার অ্যাড্রেস মি অ্যাজ ম্যাডাম। এবার অ্যান্ড দিয়ে পরবর্তী প্লিজ গিভ মি ইয়োর লাগেজ, এই বাক্যটাকে আমরা যুক্ত করব। সেক্ষেত্রে অ্যান্ড রিকোয়েস্টেড টু গিভ হিম মাই লাগেজ। ওকে মাই ডিয়ার লার্নার্স, আমরা মোটামুটি মনে হয় বুঝতে পারছি। এবার আমরা আরেকটি বাক্য চলে গেলাম। কিছু সেন্টেন্স আজকে আমরা নিয়মগুলো সব শেষ করে দেবো, আগামী দিন থেকে আমরা প্র্যাকটিসে চলে যাব। যদি ডিরেক্ট স্পিচে বাই আল্লাহ, বাই গড, বাই জোব, বাই আল্লাহ, বাই গড, বাই জোব বা বাই, এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়, আমি একটি বাক্য লিখছি। বাই আল্লাহ, এটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। হি রিপ্লাইড, I will not leave you in danger. এখানে আমরা খেয়াল করি যে যেখানে রিপোর্টেড ডিরেক্ট স্পিচ যদি বাই আল্লাহ, বাই গড, সেক্ষেত্রে এগুলো দিয়ে যদি স্টার্ট হয় বা শুরু হয়, সেক্ষেত্রে আমরা শুরুতেই সোয়ারিং বাই আল্লাহ এই শব্দটা লিখব। সোয়ারিং বাই আল্লাহ, যেহেতু এখানে আমার বাই আল্লাহ আছে, সেক্ষেত্রে সোয়ারিং বাই আল্লাহ, হি রিপ্লাইড,
swearing by Allah, he replied that সেক্ষেত্রে আই হি উইল থাকলে উড নট হবে, ইনডিরেক্ট স্পিচে উইল থাকলে উড নট হবে, উড নট লিভ। আমাকে ইউ থাকলে এখানে মি হবে, যেহেতু আমাকে ছেড়ে যাবে না, মি ইন ডেঞ্জার। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড, বা এখানে বাই আল্লাহ, বাই গড, বাই জব, এগুলো থাকলে পারে সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড, এগুলো মানে আল্লাহর নামে শপথ করে বলছি, এইভাবে বলতে হবে। আরেকটা বাক্য লিখছি আমি, by my love, she replied, যেমন মা সন্তানকে বলতে পারে যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তখনও তোমাকে ভুলে যাব না, এরকমভাবে বলতে পারি। সেক্ষেত্রে বাই মাই লাভ শি রিপ্লাইড আই উইল নট ফরগেট ইউ। সোয়ারিং বাই হার লাভ শি রিপ্লাইড that she would not forget me. তো ওকে মাই ডিয়ার লার্নার্স, আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে আজকের ন্যারেশনের রুলসগুলো মোটামুটিভাবে আজকে আমরা আমাদের ন্যারেশনের রুলসগুলো কমপ্লিট করেছি এবং আজকে এই পর্যন্তই। আগামী দিনে তোমরা এই যে রুলসগুলো করা হলো, যেমন থ্যাঙ্ক দিয়ে বা কংগ্রাচুলেশন দিয়ে, ইয়েস দিয়ে, নো দিয়ে এই যে করা হলো, এই রুলসগুলো অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং আশা করি যে তোমরা রুলসগুলো প্র্যাকটিস না করলে তোমরা সব ভুলে যাবে, কারণ গ্রামারগুলো ম্যাথের মতো অনেকটা। গ্রামার ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস অ্যাট হোম ইউ উইল ফরগেট ইট। সো মাই ডিয়ার লার্নার্স, তোমরা নিয়মিত বাসায় প্র্যাকটিস করবে, তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করবে। জানি করোনা সিচুয়েশনের কারণে ইউ আর ভেরি মাচ বোরিং, ইউ আর কনফিউজড। তো এগুলো নিয়ে কনফিউজ না হয়ে আমরা যদি একটু পড়াশোনার মধ্যে উই আর রেডি টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড উই স্টাডি মাস, আই থিঙ্ক tension will not grow at this time, and in this time we have to be safe, we have to stay at home. আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। তো এতক্ষণ কুড়িগ্রাম অনলাইনের পক্ষ থেকে আমি এতক্ষণ তোমাদের সামনে ক্লাসে ছিলাম। আজকে যতটুকু তোমরা করেছো আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো মাই ডিয়ার লার্নার্স। এবং যারা শিক্ষক মণ্ডলী ক্লাস দেখেছেন বা সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।